ঘটনার সময়কাল আজ থেকে ৮-৯ বছর আগে। আমি তখন সবেমাত্র পড়ালেখা শেষ করে নতুন চাকরিতে জয়েন করেছি। আমার বাড়িতে ছিলেন আমার বাবা, মা আর আমার ছোট বোন লিলি, ছদ্মনাম। লিলি পড়ালেখায় ছিল এতটাই ভালো যে প্রতিটি বোর্ড এক্সামে ট্যালেন্ট পুলে বৃত্তিও পায়। তার স্কুল কলেজের সকলের কাছেই সে খুব পছন্দের একটি মেয়ে ছিল। লিলি স্কুলে থাকতেই সে তার বান্ধবীদের পড়াতে পারত। তার বান্ধবীরা প্রায় দিনই আমাদের বাসায় আসতো লিলির কাছে তাদের পড়া বুঝে নিতে। লিলির ইচ্ছা ছিল সে খুব বড় একজন ডাক্তার হবে। আমার বাবা মাও লিলিকে নিয়ে অনেক আশায় ছিলেন, কেননা লিলির মেধা কোনো সাধারণ মানুষের মতো ছিল না। লেখাপড়ায় খুব ভালো হবার পাশাপাশি খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল লিলি। আমার পরিবারের সকলেই তাকে অনেক বেশি আদর করত। আমার ছোট মামাও তাদের মধ্যেই একজন ছিলেন। আমার মামা লিলিকে নিজের মেয়ের মতো দেখতেন। আমার মামার বিয়ে হয়েছিল প্রায় 12-13 বছর আগে, কিন্তু ওনাদের কোনো সন্তান ছিল না। লিলিকে তাই তারা অনেক বেশি আদর করতেন। আমার মামা মামি আমাকেও আদর করতেন, কিন্তু লিলির প্রতি তাদের আদরের পরিমাণটা ছিল একটু বেশি। প্রতি ঈদেই তারা লিলির জন্য নানা রকমের উপহার পাঠাতেন। ঈদ বা কোনো উৎসব ছাড়াও তারা প্রায় সময় আমার আর লিলির জন্য অনেক কিছুই পাঠাতেন, কিন্তু লিলির জন্য স্পেশাল ভাবে আরো অনেক কিছু পাঠাতেন। আমার মামা কর্মসূত্রে ইন্ডিয়া থাকতেন, কিন্তু বর্তমানে তিনি মৃত। আমার মামার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হন। আমার মামা নিজের জীবনের মায়া ত্যাগ না করলে আজ হয়তো লিলি আমাদের মাঝে বেঁচে থাকতো না। লিলি খুব ভালো ছাত্রী হওয়ার কারণে আমার মামা আমার মাকে প্রস্তাব দেন লিলিকে ইন্ডিয়া নিয়ে গিয়ে লেখাপড়া করানোর। আমার মা একমাত্র মেয়েকে এত দূরে পাঠাতে কিছুতেই রাজি ছিলেন না। আমার মাকে আমি আর আমার বাবা দুজনে মিলে অনেকে বুঝিয়ে রাজি করাই, কেননা এমন সুযোগ সবার ভাগ্যে জোটে না, আর সুযোগ পেলে তা ছেড়ে দেয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। লিলি ইন্ডিয়া যাবার জন্য এক কথায় রাজি ছিল, কারণ দেশের বাইরে যাবার মতো সুযোগ আমার মামা ছাড়া আমার পরিবারের আর কারোরই হয়ে ওঠেনি। আমার মামা মামি আমার মাকে বলেন তারা লিলিকে নিজের মেয়ের মতো করে রাখবেন আর তার যত্নের কোনো ত্রুটি হতে দেবেন না। আমার মা মন থেকে মেনে না নিলেও তাকে সবার জন্য লিলিকে ইন্ডিয়া পাঠানোর জন্য রাজি হতে হয়। আসলে মায়ের মন সন্তানের জন্য উতলা থাকবে, এটাই তো স্বাভাবিক। লিলিকে ইন্ডিয়া পাঠানোর জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়, আর কয়েকদিনের মধ্যেই লিলি ইন্ডিয়ায় চলে যায়। লিলি চলে গেলে বাসাটা ফাঁকা ফাঁকা লাগতো। আমি প্রতিদিন তাকে ফোন দিয়ে তার খোঁজ নিতাম। লিলি সেখানে এক মেডিকেলে কোচিংয়ে ভর্তি হয়। এভাবে আস্তে আস্তে 1 বছর পার হয়ে যায়। লিলির মেডিকেল ভর্তি পরীক্ষাও শেষ হয়ে যায়, আর লিলি সেখানে সবার থেকে ভালো মেডিকেল কলেজে ভর্তি হবার সুযোগ পায়। কিন্তু আমার মামা যে শহরে থাকতেন, লিলির মেডিকেল কলেজটি সেই শহর থেকে 125 কিলোমিটার দূরে ছিল। তাই মামা লিলিকে সেই মেডিকেল কলেজের আশেপাশে একটি ছাত্রী হোস্টেল ঠিক করে দেন, আর প্রতি সপ্তাহে একবার করে সেখানে গিয়ে লিলিকে দেখে আসবেন বলে সেই মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেন। ক্লাস শুরুর কয়েকদিন আগে লিলি সেই হোস্টেলে চলে যায়। মামা লিলিকে ট্রেনে তুলে দিয়ে বাসায় ফিরে আসেন। বাসায় এসে মামা তার কাজের ফাঁকে প্রায় প্রতি ঘন্টায় লিলিকে ফোন দিয়ে তার খোঁজ খবর নিচ্ছিলেন। লিলিও আল্লাহর রহমতে ভালোভাবেই তার গন্তব্যে পৌঁছে যায়। 10-12 দিন পর লিলি ফোন দিয়ে আমার মামাকে বলে সে একা থাকতে পারছে না আর তার নাকি খুব খারাপ লাগছে। আমার মামা সেদিনই লিলিকে নিতে সেখানে চলে যান আর লিলিকে নিয়ে বাসায় ফিরে আসেন। লিলি বলে সে কিছুদিন বাসায় থেকে তারপরে কলেজে ফিরে যাবে। এভাবে 15 দিন পার হয়ে যায়। লিলি তার মেডিকেল কলেজে ফিরে যায়। এবারে সে সেখানে গিয়ে নিজেকে কিছুটা কষ্ট হলেও মানিয়ে নিতে সক্ষম হয়। লিলি হোস্টেলের যে রুমে থাকতো সেই রুমটি ছিল ছোট একটি রুম। হোস্টেলটা খুব বেশি বড় ছিল না, আর রুমগুলো ছোট ছোট ছিল জন্য সকলেই সিঙ্গেল রুম নিয়েই থাকতো। লিলির হোস্টেলের সকলেই ছিল তার কলেজের স্টুডেন্ট, আর প্রায় সকলেই নতুন প্রথম বর্ষে ভর্তি হয়েছিল। হোস্টেলে যে কয়েকজন বড় আপু ছিল তারা লিলি ও তার বান্ধবীদের একটা ব্যাপারে সতর্ক করে দেয়। তারা বলে রাত 3টার পর দরজায় আওয়াজ পেলে দরজা না খুলতে, আর তাদের পড়া নিয়ে কোনো সমস্যা থাকলে তারা চাইলেই আপুদের কাছে হেল্প চাইতে পারবে। দরজা খুলতে না করার কারণ জিজ্ঞাসা করলে আপুরা বলেন যা বলছি তাই করো, এর বেশি কিছু জানতে চাইবে না। সিনিয়র হিসেবে আমাদের দায়িত্ব তোমাদের জানানোর। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে তোমাদেরকে কথাটা বললাম, বাকিটা তোমাদের ইচ্ছা।
আপুরা চলে গেলে লিলি তার আশেপাশের রুমে কয়েকজনের সাথে পরিচিত হতে থাকে। পরিচিত হয়ে আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে যায়। লিলি সেদিন তার রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন থেকে নিয়ম করে কলেজে যাওয়া, ক্লাস করা, ক্লাস থেকে ফিরে এসে বান্ধবীদের নিয়ে রান্না করা, খাওয়া, এসবের পর বাকি সময় লিলি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকত। লিলির শুরুর দিকে 15 দিনের মতো বাড়িতে থাকায় তার পড়া বুঝতে কিছুটা সমস্যা হচ্ছিল। আপুদের কাছে সাহায্য চাইবে কিনা ভাবতে ভাবতে সে প্রতিদিন রাত জেগে সেই পড়া বোঝার চেষ্টা চালিয়ে যেতে থাকে। প্রতিদিন রাত প্রায় 2:30টা পর্যন্ত সে লেখাপড়া করে ঘুমিয়ে যেত। এভাবেই তার দিনকাল ভালোই চলছিল। দেখতে দেখতে তার পরীক্ষার সময় নিকটে চলে আসে বিধায় সে রাত প্রায় 3:30টা পর্যন্ত লেখাপড়া শুরু করে। এভাবে একদিন একটা টপিক সে বোঝার চেষ্টা করতে করতে রাত প্রায় 3টা বেজে যায়। 3:15 দিকে তার দরজায় 3বার নক করে কেউ। লিলি বিরক্ত হয়ে দরজা খুলে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে নিজেকে আঁচল ছদ্মনাম বলে পরিচয় দিয়ে বলে সে 3য় বর্ষে পড়ছে লিলিদের কলেজে, আর সে নাকি এই হোস্টেলেরই 14 নম্বর রুমে থাকে। জুনিয়রদের কিছু বুঝতে অসুবিধা হলে সে সবাইকে নাকি হেল্প করে। তখন লিলির মনে পড়ে যায় আপুদের কথা। আপুরা বলেছিল কোনো বিষয় নিয়ে তাদের কাছে হেল্প চাওয়া যাবে। লিলি মনে মনে একটু খুশি হলো। সে আঁচলকে ভেতরে এনে বসিয়ে তার কিছু পড়া বুঝতে সমস্যা হয় বলায় আঁচল তাকে সবকিছু খুব সহজে আর সুন্দরভাবে বুঝিয়ে দেয়। লিলি খুব খুশি হয় বড় আপুর কাছে সাহায্য পেয়ে। বাসায় ফোন দিয়ে সে আঁচলের কথা জানায়। আমাকে ফোন দিয়েও আঁচলের অনেক প্রশংসা করত লিলি। আঁচল আস্তে আস্তে তাকে রোজ পড়াতে আসতো। লিলির সাথে আঁচল মাঝে মাঝেই নিজের লাইফের কিছু ঘটনা শেয়ার করত। সে বলেছিল তার নাকি বিয়ে হয়ে গেছে আর তার 7 বছরের একটি মেয়ে আছে। তার হাজব্যান্ড কয়েক বছর আগে নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে আঁচল টিউশন পড়িয়ে নিজের আর মেয়ের খরচ বহন করে। তাকে লিলি জিজ্ঞাসা করে সে এখানে তার মেয়েকে ছাড়া একা কেন আছে। আঁচল লিলিকে বলে তার মেয়ে তার বাবা মার কাছে থাকে। এভাবেই তারা নিজেদের সুখ দুঃখের কথা একে অপরের সাথে শেয়ার করত। আস্তে আস্তে লিলির সাথে আঁচলের অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। লিলি অনেকটাই আঁচলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিছুদিন পর কলেজে এক আপুর সাথে বসে লিলি কিছু পড়া বুঝে নিচ্ছিল। সে দেখে দূরে আঁচল দাঁড়িয়ে তার কিছুটা অভিমান নিয়ে তার দিকে তাকিয়ে আছে। লিলির বিষয়টা খারাপ লাগে। তখনই সেখান থেকে উঠে হোস্টেলে চলে আসে। সেদিন রাতে আঁচল আর লিলির কাছে আসেনি। লিলি ভেবেছিল আঁচল হয়তো রাগ করেছে তাই আসেনি। সে একবার আঁচলের রুমে গিয়ে তার সাথে কথা বলবে ভেবে 14 নম্বর রুমের সামনে গিয়ে দেখে রুমে তালা দেয়া। অনেক রাত হওয়ায় সে আরও কারো কাছে কিছু জিজ্ঞাসা করার সুযোগ পায়নি। পরের দিন সকালে আঁচলকে সে কলেজের ক্যান্টিনের একটি চেয়ারে বসে থাকতে দেখে তার কাছে গিয়ে গত রাতে কেন আসেনি বা কেন রুমে ছিল না সেটা জানতে চায়। আঁচল মুচকি হেসে বলে তার মেয়ের জন্মদিন, সেজন্য সে বাড়ি গিয়েছিল, তাই সে আসতে পারেনি। লিলি আঁচলকে আজ আসতে বলে কেননা তার পরীক্ষার জন্য কিছু পড়া বাকি ছিল যা বুঝতে তার সমস্যা হচ্ছিল। আঁচল তাকে আসবে জানিয়ে তার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে বলে ক্লাসে চলে যায়। লিলিও ক্লাসে যাবার জন্য চেয়ার থেকে উঠে দাঁড়াতেই দেখে তার কয়েকজন বান্ধবী তার কাছ থেকে কিছুটা পেছনে দাঁড়িয়ে আছে। লিলিকে তারা মজা করে বলতে থাকে সে কার সাথে কথা বলছিল। লিলি উত্তরে বলে সে আঁচল আপুর সাথে কথা বলছিল। এই কথা শুনে তার বান্ধবীরা হাসতে থাকে। তারা বলে কানে ইয়ারফোন লাগিয়ে একা একা এখানে বসে সে আপুর সাথে কথা বলছিল। এইটা তারা মানতে নারাজ। লিলি মনে করে তার বান্ধবীরা তার সাথে মজা করছে, তাই সেও হাসাহাসি করতে করতে ক্লাসে চলে যায়। ক্লাস করে রুমে ফিরে আসে লিলি। সেদিন রাতে আঁচল তাকে পড়াতে আসে। আঁচলকে তার প্রতি কিছুটা বিরক্ত দেখাচ্ছিল। লিলি কারণ জানতে চাইলে আঁচল বলে সে কেন আরেকজনের কাছে তার সমস্যা নিয়ে গেছে আর কেনই বা লিলি তার বান্ধবীদের কাছে আঁচলের কথা বলেছে। লিলিকে সে বলে তার বান্ধবীদের সাথে না মিশতে আর অন্য কারো কাছে হেল্প না চাইতে। লিলি কিছুটা অবাক হলেও সে তার কথা মেনে নেয়, কেননা সে বাড়ি থেকে এত দূর এসেছে শুধুমাত্র লেখাপড়ার জন্য। লিলি আরো খেয়াল করতে থাকে আঁচল যখনই তার রুমে আসতো তখনই রুমের তাপমাত্রা কমে যেত আর খুব হালকা একটা
বাজে গন্ধ তার নাকে ভেসে আসতো। সে আঁচলকে জিজ্ঞাসা করলে আঁচল বলতো সে কোনো গন্ধই পাচ্ছে না। লিলি মনের ভুল ভেবে ব্যাপারটাকে পাত্তা দেয়নি। কিছুদিন পর আঁচল এসে বলে সে 4 দিনের জন্য বাড়িতে যাবে, কারণ তার মেয়ে কিছুটা অসুস্থ। লিলি আঁচলকে তার ফোন নাম্বার দিতে বললে আঁচল জানায় সে ফোন ব্যবহার করে না আর তাকে চিন্তা করতে মানা করে, কেননা সে ঠিক 4 দিন পরই নাকি ফিরে আসবে। লিলির পরীক্ষা থাকায় আঁচল তাকে গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়ার জন্য বলে যায়। লিলি পরের দিন পরীক্ষার হলে গিয়ে দেখে আঁচল তাকে যা যা পড়তে বলেছিল হুবহু তাই পরীক্ষা এসেছে। লিলি এসব দেখে অনেক কোরায় জড়সড় হয়ে বসে আল্লাহকে ডাকছিল। এমন সময় সে শুনতে পায় তার কানের কাছে এসে কেউ ফিসফিস করে বলছে, কি হলো, আজ পড়বে না? আমি তোমাকে পড়াতে এসেছি। লিলি এইসব নিতে না পেরে এক সময় সেন্সলেস হয়ে যায়। তার জ্ঞান ফিরলে সে দেখে তার রুমে কোনো আলো নেই। সে হাতড়ে হাতড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে আর তার হাত কিছু একটা সাথে গিয়ে লাগে। লিলির মনে হচ্ছিল তার হাত প্রচন্ড ঠান্ডা কিছু একটা সাথে লেগেছে, যা ছিল অনেক লোমশ কিছু। লিলি ভয়ে সেখান থেকে হাত সরিয়ে পেছনে যেতেই আবার কিছু একটা সাথে ধাক্কা লাগে। লিলি হাত দিয়ে দেখে তার হাত কিছু একটার মুখের মধ্যে লেগে আছে আর তার হাতে আঠালো কিছু একটা লেগে আছে। তখন হুট করে তার রুমের লাইট জ্বলে ওঠে আর লিলি যা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। লিলির গা সম্পূর্ণ অবশ হয়ে যায় এসব দেখে। লিলি দেখে তার হাতে তাজা রক্ত লেগে আছে আর 2টি মানুষের মতো কিছু, যাদের গায়ে মেয়েদের মতো কাপড় পরা এবং তাদের মধ্যে একজনের মাথা ঘোড়ার মাথার মতো আর অন্যজনের মাথা কুকুরের মতো। তারা দুজনে লিলির হাতে থাকা রক্ত চেটে চেটে খাচ্ছে আর তাদের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তাদের চোখের দিকে তাকিয়ে লিলি সম্মোহিত হয়ে যায় আর চেয়ারে দাঁড়িয়ে তার রুমে থাকা ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সুইসাইড করতে যায়। তার অবস্থা এমন ছিল যেন সে নিজের আয়ত্তের অনেক বাইরে চলে গেছে, নিজের ওপরে থাকা সব ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে। লিলি গলায় ওড়না পেঁচাতে যাবে এমন সময় তার কানে মামার কণ্ঠ ভেসে আসতেই সে যেন নিজের প্রতি সকল কন্ট্রোল ফিরে পায় আর এক দৌড়ে দরজা খুলে দেয়। মামা রুমে প্রবেশ করে 2টি অবয়বকে দেখতে পান। মামা রুমে প্রবেশ করার সাথে সাথে রুমের দরজা বন্ধ হয়ে যায় আর কিছুক্ষণ পর আবার রুমের আলো নিভে যায়। লিলি ও মামা দুজনেই শুনতে পায় তাদের কানে কেউ ফিসফিস করে বলছে, লাভ নেই, লাভ নেই। মামা কাঁদতে কাঁদতে বলেন, না, আমার মেয়েকে নিও না, আমার মেয়েকে মেরো না, অনেক ছোট, আমার জীবন নিয়ে নাও, দরকার হলে আমাকে নাও, আমার মেয়েকে ছেড়ে দাও। আমার নিজের সন্তান নেই, এই মেয়েই আমার সবকিছু, ওর কিছু হলে আমি আর আমার স্ত্রী এমনিতেই মরে যাব। এর থেকে আমাকে মেরে আমার মেয়েকে যেতে দাও, দয়া করে আমার মেয়েকে তোমরা মেরো না। মামার কথা শেষ হতে না হতেই প্রচন্ড শব্দে দরজা খুলে যায় আর কেউ যেন লিলিকে দরজার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আবার দরজা বন্ধ হয়ে যায়। লিলি ব্যথায় চিৎকার করতে থাকে। হোস্টেলে উপস্থিত সকলে লিলির রুমের সামনে এসে দেখে লিলি পড়ে আছে দরজার সামনে আর লিলির রুম থেকে আমার মামার আর্তচিৎকার ভেসে আসছে। কিছুক্ষণ পর সব থেমে যায় আর রুমের দরজা আপনা আপনি খুলে যায়। রুমে প্রবেশ করে সকলে দেখে আমার মামার গলায় লিলির ওড়না পেঁচানো, কেউ ওড়না পেঁচিয়ে অনেক জোরে টান দিয়ে আমার মামাকে মেরেছে। আমার মামার চোখ প্রায় বের হয়ে গিয়েছিল, তার চোখ দিয়ে রক্ত পড়ছিল আর জবাই করা পশুর মতো জিভ বের হয়েছিল। সেদিন হোস্টেলের স্টাফদের সাহায্যে মামার লাশ বাসায় পাঠিয়ে দেয়া হয় আর লিলিকে তার নিজের মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অনেক সাক্ষী থাকায় কোনো পুলিশ কেস হয়নি। পুলিশ এসে সবার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে চলে যায়। দাদুর একটা ঘটনা রয়েছে যা ঘটেছিল 60-এর দশকে। তার দাদা এখন বেঁচে নেই, কিন্তু সাইমন আমাকে বলেছে তার দাদা জীবদ্দশায় এমন অনেক ঘটনা বহুবার তার নাতনি নাতনিদের বলেছিলেন। আমি তৎক্ষণাৎ সাইমনকে দেখা করতে বলি। সাইমন রাজি হয়ে যায়। সে আগামীকাল অর্থাৎ 2 আগস্ট সন্ধ্যায় আমার সাথে দেখা করবে বলে জানায়। সেদিন রাতে উত্তেজনায় বসে আমার কিছু ভালো লাগছিল না। ভোরের আজান হবার পর আমি ঘুমিয়ে যাই। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি খাওয়া দাওয়া শেষ করে অপেক্ষা করতে থাকি। সন্ধ্যার আগে আগেই বাসা থেকে বেরিয়ে টিউশনিতে গিয়ে ছাত্রদের পড়া শেষ করে সাইমনের সাথে দেখা করব ভেবেছিলাম। কিন্তু সেদিন আমার এতটাই এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমি আর বেশি সময় পড়াতে পারিনি। মাগরিবের আজানের পর আমি সাইমনকে কল করি। সে আমাকে বলে সে থানার ঘাট আসবে আর তার নাকি 30 মিনিট সময় লাগবে। থানার ঘাট আমার টিউশন এরিয়া থেকে বেশ দূরে না হওয়ায় আমি খুশি হলাম আর হেঁটে হেঁটে
চলে গেলাম সেখানে। থানার ঘাটে পৌঁছে আমি আমার পরিচিত চায়ের দোকান থেকে চা বানিয়ে নিয়ে নদীর পাড়ে একটা সিঁড়িতে বসে চা খাচ্ছিলাম। যেহেতু লকডাউন, তাই শহরের ভেতর দেখা করা যায়নি। কিছুটা নিরিবিলি হওয়ায় থানার ঘাট আমার বেশ ভালো চয়েস বলে মনে হলো। এদিকে মানুষও কিছুটা কম থাকায় ঘটনা শুনতে বেশ সমস্যা হবে ভেবে আমি খুশি হচ্ছিলাম। আমি বসে আছি 10 মিনিট, হঠাৎ আমার ফোনে কল এলো সাইমনের এবং সে বলল সে চলে এসেছে। আমার লোকেশন থেকে কয়েক কদম দূরে থাকায় আমি ওকে সামনে এগোতে বললাম। দোকানে এসে ওর জন্য চা নিয়ে বসলাম। সাইমন এলো, কুশল বিনিময় করে চা খেতে দিলাম আর জিজ্ঞাসা করলাম ওর দাদার ঘটনা কি। ওকে এও বলি যে আমি ভূত.কমে ঘটনাটি শেয়ার করব, তার অনুমতি আছে কিনা। সে তখন আমাকে একটাই শর্ত দিল যে তার নাম, তার জায়গা গোপন রেখে আমি যদি শেয়ার করি থেকে তাড়ানোর মতো সাহস কারো ছিল না, কারণ তার নাকি কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে। সে মানুষের ইচ্ছা নাকি পূরণ করে দিতে পারত, আর সে যার ইচ্ছা পূরণ করত তাকে নাকি খুব বড় কিছু বা খুব কঠিন কিছু দিয়ে সেই ইচ্ছের দাম চুকাতে হতো। আর তার বাসস্থান সে খুব ভয়ঙ্করভাবে সাজিয়েছিল বলে সবাই বলতো। ছনের ঝুপড়ির ছাদের ওপর শিংওয়ালা কোনো এক কঙ্কালের মাথা পতাকার মতো একটি স্ট্যান্ডে লাগানো ছিল। সেই কবিরাজ সেখানে একা থাকলে আশেপাশের মানুষ গেলে শুনতে পেত সে অনেকগুলো মানুষ একসাথে মন্ত্র পড়লে যেমন শোনা যায় ঠিক তেমন শোনা যেত। আর ঝুপড়ির ঘরের চারপাশে সাদা কোনো কিছুর গুঁড়োর ঘের দেওয়া ছিল, আর ঘেরের ওপর আগুন জ্বালিয়ে রাখা হতো। আর তার বাসস্থান সামনে দিয়ে গেলে অনেকেই শুনতে পেত কেউ ফিসফিস করে তার নাম ধরে ডাকছে আর ফিসফিস করে বলছে, এসো আমার কাছে, যা চাইবে তাই পাবে, এসো 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 আমার কাছে। এসব শুনে মানুষ ভয় সেখানে যেত না। এদিকে গ্রামের এক দম্পতি ছিল। আমাদের আদিবাসীরা মাতৃতান্ত্রিক হওয়ায় বাবার নামে কম লোকে চিনত, তাই সেই দম্পতি স্ত্রীর নামে অর্থাৎ মেরি দম্পতি হিসেবে সবাই চিনত। মেরি দম্পতির বিয়ের 7-8 বছরেও তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু তারা প্রচণ্ড ধর্মভীরু হওয়ায় নিয়মিত চার্চে গডের আরাধনা করত আর ভালো ভালো কাজ করত। কিন্তু এক পর্যায়ে গডের ওপর তারা রুষ্ট হয়ে যান আর চলে যান সেই শয়তানের পূজারীর কাছে, কারণ এত আরাধনার পর গড তাদের কোনো সন্তান দেননি। কিন্তু তারা জানতেন না যে গডের ওপর আস্থা হারিয়ে তারা শুধু গ্রহণের সন্ধ্যায় সেই কবিরাজের কাছে যায়। কবিরাজ তাদের একটি গোল বৃত্তে বসতে বলে। তারা বৃত্তে বসার পরে কবিরাজ সেই মহিষের মাথা কেরোসিন তেলে ডুবিয়ে রাখে আর কিছুক্ষণ পর সেটি তুলে বৃত্তের মাঝে ভেড়ার লোমের সলতে দিয়ে মুড়িয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। এরপর কিছু রিচুয়াল করে সেই সাদা ছাগলটিকে স্যাক্রিফাইস করে। 2টা মাটির পেয়ালায় রক্ত রেখে সেই আগুন থেকে কিছুটা ছাই তুলে পেয়ালায় মিশিয়ে খেতে বলে। খাওয়া শুরুর আগে কবিরাজ তাদের বলে যখন সময় আসবে সে তাদের কাছে তার পাওনা চাইবে, আর সেই পাওনা তাদের দিতেই হবে। কিসের পাওনা জিজ্ঞেস করলে কবিরাজ বলেন তাদের সন্তান হবে কবিরাজের রিচুয়ালের মাধ্যমে, তাই তার পেমেন্ট হিসেবে তাকে কিছু দিতে হবে, কিন্তু কি দিতে হবে সেটি নাকি কবিরাজ সময় এলেই চাইবে। মেরি দম্পতি রাজি হলে তাদের রক্ত খাওয়ানোর পরে কবিরাজ বলে আজ ভোর রাতে তাদের বাসার পেছনের জমিতে একটি পাখি মরে থাকবে, তারা যেন সেটিকে নিয়ে এসে ভালোভাবে রান্না করে সেটি দুজন মিলে খায়। তারা সম্মতি জানিয়ে চলে যায় সেদিনের মতো। এরপর 1 মাস কেটে যায়। একদিন মেরি ফ্যামিলির বাসা থেকে আমাদের বাসায় মিষ্টি আসে। এত জলদি ফল পেয়ে খুশিতে তারা যেন আত্মহারা হয়ে গিয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায় আর মেরি ফ্যামিলির ঘর আলো করে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়েটার নাম তারা মারিয়া রাখে। মেয়েটি জন্মের পর তার বাম কাঁধে একটি জন্ম দাগ দেখতে পায় তারা, যা ছিল একটি অর্ধচন্দ্রাকৃতি। আস্তে আস্তে 7 বছর কেটে যায়। মারিয়াও বড় হতে থাকে আর মারিয়ার বাবা মা সেই কবিরাজের কথা ভুলে যায়। কিন্তু মারিয়ার 7 বছর পূর্ণ হবার পর মারিয়ার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে খুব রাতে সে একা বাইরে বেরিয়ে যেত, রুমে কারো সাথে কথা বলতো না আর একা খেলতো। তার মা বাবা এটা দেখে তাকে জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলে। মারিয়া নাকি তখন খুব ভায়োলেন্ট হয়ে যেত আর চিৎকার করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। মারিয়া এছাড়াও সন্ধেবেলা নাকি সেই কবিরাজের বাড়িতে চলে যেত। মারিয়ার ভেতর কোনো সমস্যা আছে এই ভেবে মারিয়ার মা বাবা তাকে সেই কবিরাজের কাছে নিয়ে যায়, আর কবিরাজ তাদের যা বলে সেটি শুনে মেরি দম্পতির হুঁশ উড়ে গিয়েছিল। কবিরাজ তাদের বলে তাদের মেয়ে হচ্ছে ডেভিলের মেয়ে। মেয়ের
কাঁধে যে বার্থ মার্ক ছিল সেটি নাকি ডেভিলের মার্ক, আর সে নাকি ডেভিলের বংশধর। কবিরাজ তাদের আরও জানায় সে বহু সাধনা করে ঈশ্বরের ভক্ত কোনো দম্পতি খুঁজছিল যারা ঈশ্বরকে ত্যাগ করে শয়তানের সান্নিধ্যে আসবে, আর তাদের সাথে রিচুয়াল করে সেই কবিরাজ একটি ডেভিলের বংশধর বানাবে আর তাকে দিয়ে সে কাজ করাবে। কবিরাজ এরপর তাকে বলে যে মারিয়ার বয়স 15 বছর হলে ম্যারি দম্পতি যেন মারিয়াকে তার কাছে নিয়ে যায়। 15 বছর সন্তান প্রাপ্তির আনন্দ দান করায় এটাই ছিল নাকি কবিরাজের পেমেন্ট। এই কথা শুনে মেরি দম্পতি প্রচণ্ড রেগে যায় আর সেই কবিরাজকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আর তারা এও জানায় মারিয়াকে তারা কবিরাজের কাছে কিছুতেই দিয়ে আসবে না। কবিরাজ এই কথা শুনে রেগে যায় আর তাদের বংশ শেষ করে দেবে বলে হুমকি দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মেরি দম্পতি সেখান থেকে চলে আসেন আর ঈশ্বর বিমুখিতার জন্য চার্চে এসে মাফ চায় আর চার্চের ফাদারের কাছে কনফেস করে তাদের পাপের কথা। চার্চের ফাদার সব শুনে আরও কয়েকজন ফাদারের সাথে পরামর্শ করেন, যাদের মধ্যে আমার দাদুও ছিলেন। তারা মারিয়াকে দেখবে আর সেই শয়তানের ছায়াতল থেকে তাকে বাঁচাবে বলে ঠিক করে। যত যাই হোক, সে তো মানুষের সন্তান, মানুষেরই জীবন তার ভেতর। শয়তানের কাছ থেকে গডের চাইল্ডকে তারা রক্ষা করতে নিজেদের সমস্ত অভিজ্ঞতা ঢেলে দিতে প্রস্তুত হয়ে যায়। অবশেষে 2 দিন পর আমার দাদু আমার বাবা মেরি দম্পতির বাসায় যান মারিয়ার কন্ডিশন বুঝতে। আমার বাবা আর দাদু ফিরে এসে সেই বাসার কথা আলাপ করছিলেন আর আমি তখন ওনাদের কথা শুনি। ওনাদের বর্ণনা মতে মারিয়াদের বাসা ছিল মাটির তৈরি, ভেতরে 3টা ঘর, একটা মেরি দম্পতির ঘর, একটি মারিয়ার ঘর আর একটি মারিয়ার প্রয়াত দাদা দাদির ঘর। সেখানে সামনে ছিল গোয়াল ঘর আর উঠোন এবং রান্নাঘর। মারিয়ার বাসায় ঈশ্বরের আরাধনার কোনো জিনিস ছিল না। সন্ধ্যা হবার ফলে ঘরের ভেতরে কুপিবাতি জ্বলছিল আর তার আলোতে পরিবেশটা যেন কেমন থমথমে আর ভয়ঙ্কর লাগছিল। বাসায় গডের কোনো বই আর কিছু জিনিস নেই কেন জিজ্ঞেস করলে মেরি দম্পতি মাথা নিচু করে থাকে, কিছু বলতে পারে না। তারা মারিয়ার মা বাবার সাথে কথা বলে সবকিছু আরও একবার শুনে মারিয়ার রুমে ওকে দেখতে যাবে বলে জানায়। মারিয়ার ঘরের কুপিবাতিটা খুব মিটমিট করে জ্বলছিল, কিন্তু মারিয়াকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। মারিয়া তাদের দেখে এমন কর্কশ একটা হাসি দেয় যা শুনে উপস্থিত সবার নাকি বুকের রক্ত পানি হয়ে গিয়েছিল। তারা মারিয়ার সাথে কথা বলতে গেলে মারিয়া ভয়েস শুনে তারা অবাক হয়ে যায়। মারিয়া বলছিল তাদের সেখান থেকে চলে যেতে, কিন্তু আমার দাদু তার গায়ে পবিত্র পানি ছিটাতেই নাকি আমার দাদুর ওপরে ঝাঁপিয়ে পড়ে সে, আর সে বলে, তোকেরা সাবধান করেছিলাম, আসিস না, কেন আসছিস? এবার তোরা সবাই মরবি। এই বলে মারিয়া নিজের মাঝে ফিরে আসে আর আমার দাদুর কথা শুনে ওনাকে চিনতে পেরে তাকে জিজ্ঞেস করে তারা এখানে কেন। আমার দাদু নাকি শুধু হেসে বলেছিলেন, তোমাদের জন্য প্রে করতে এসেছিলাম মা। এই বলে আমার দাদু আর বাকি সবাই চলে আসেন। রাস্তায় আসতে আসতে আমার দাদু ভাবছিলেন যে তাকে কখন সাবধান করলো ডেভিল। ভাবতে ভাবতে আমার দাদুর গতরাতে দেখা স্বপ্নের কথা মনে পড়ে যায়। উনি স্বপ্ন দেখেছিলেন যে কোনো একটা কালো অবয়ব, যার মাথা হচ্ছে মহিষের মতো আর শরীরটা ছাগলের মতো, সেই অবয়ব তাকে শুধু একটা কথাই বলছে, সেটি হচ্ছে ডেথ। দাদু তখন এই স্বপ্নের অর্থ কি না জানায় স্বপ্নটাকে আমলে নেননি। এরপর উনি চার্চের ফাদারদের সাথে কথা বলেন আর জানতে চান এই অবয়ব আর ডেথের অর্থ কি। চার্চের ফাদার কিছু বই ঘেটে বলে দিলেন যে এর অর্থ হচ্ছে, সাবধান করছি, আমার সামনে এসো না, যদি আসো তাহলে মরবে। ডেভিল নাকি নিজের মতো করে সাবধান করছিল। এদিকে মারিয়ার অবস্থার স্বপ্নের অর্থ 2 + 4 মিলে গেলে ওনারা বুঝতে পারেন যে মারিয়া কোনো ডিমনের মাধ্যমে পজেসড। এর মাঝে কিছুদিন পর গ্রামের মানুষ মারিয়ার কথা শুনে সেই কবিরাজকে সবাই মিলে গ্রাম থেকে তাড়িয়ে দেন। কিছুদিন মারিয়ার অবস্থার অবনতি হলে অবশেষে আমার দাদু, চার্চের ফাদার, আমার বাবা আর 2 জন সহযোগী মিলে মারিয়ার এক্সোরসিজম করবে বলে ঠিক করে। কিন্তু এত ছোট বাচ্চার এক্সোরসিজম পারফর্ম করা ক্ষতিকর, মানে বাচ্চার মৃত্যু ঝুঁকি আছে ভেবে তারা, যেহেতু মারিয়ার বয়স 15 বছর হয়নি, সেহেতু সেই ডেভিল সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ করেনি বিধায় এক্সোরসিজমের পরিকল্পনা বাদ দিয়ে মারিয়াকে চার্চে এনে 8 বছর লালন পালন করার প্রস্তাব দেয়া হয়
মেরি দম্পতিকে। মেরি দম্পতি রাজি হলে চার্চের একটি ঘরে মারিয়াকে থাকার ব্যবস্থা করে দেয়া হয়। ঈশ্বরের ঘরে থাকার ফলে মারিয়ার ভেতর এই 8 বছর তেমন কোনো সমস্যা না দেখা গেলেও যেদিন মারিয়ার বয়স 15 বছর হয়েছিল সেদিন সকালে দেখা যায় মারিয়া চার্চের প্রেয়ার রুমের সামনে পড়ে আছে, আর তার 2 পায়ের মাঝে সরু একটা বাঁশের কঞ্চি রাখা, আর মুখ দিয়ে গেঁজা বের হচ্ছে। মারিয়াকে সুস্থ করতে আমার দাদু কাজে লেগে যান। উনি চিকিৎসার পাশাপাশি কবিরাজি করতেন। চিকিৎসা ছিল তার মূল কাজ। এদিকে মারিয়ার বয়স 15 বছর হবার দিন সেই কবিরাজ কোথা থেকে যেন মেরি দম্পতির বাসায় ফিরে আসে, আর মারিয়াকে সে চাইতে থাকে। গ্রামের মানুষ জড়ো হয়ে কবিরাজকে বাধা দিবে, এমন সময় মারিয়া কোথা থেকে যেন চলে আসে সেই কবিরাজের সামনে। আর মারিয়ার চেহারা আর ওর গলার আওয়াজ একেবারে পাল্টে গিয়েছিল সেই সময়। মারিয়াকে দিতে অস্বীকৃতি জানানোর অপরাধে মারিয়া শুরুতে নিজের বাবা মার সামনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে জোরে ওর বাবার মাথায় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়, আর ঘরের কুপিবাতি বাতাসের ঝটকায় নিভিনুভ হয়ে পড়ে। এরপর একজন গিয়ে সেই বাতির পাশে হাত দিয়ে সেটিকে জ্বলতে সহায়তা করে। সম্পূর্ণ এলাকাটাতে যেন হাজার হাজার কণ্ঠ ফিস ফিস করে বলছে, গড এখানে নেই, গড এখানে নেই। এরপর চার্চের ফাদার আর আমার দাদু দুজন মিলে আমার বাবা আর সবার সাহায্যে মারিয়াকে চার্চের ভেতরে নিয়ে আসার পরিকল্পনা করেন। যথারীতি মারিয়াকে চার্চে আনা হয়, আর আনতে গিয়ে আমার দাদুর 1 পায়ের মাঝে বাঁশের ছোট কঞ্চি ঢুকে যায় এবং তিনি আহত হন। কিন্তু উনি হাল ছেড়ে দেননি। চার্চে এনে মারিয়ার এক্সারসাইজম করা হয়, কিন্তু কয়েক ঘন্টা চেষ্টা করেও তাকে সুস্থ করা যায়নি। মারিয়াকে চার্চের প্রেয়ার ঘরে রাখা চেয়ারে বেঁধে তাকে গডের নামে চলে যেতে বলা হয়, কিন্তু সে যাবে না বলে জানায়। অবশেষে সবাই মিলে বাইবেলের ভার্স পড়ে মারিয়াকে মাঝখানে রেখে বৃত্তাকার ভাবে দাঁড়িয়ে অনেক রকম কাজ করার পরে একসময় নারুস কিছুটা দুর্বল হয়ে পড়ে। আরেকটু পর মারিয়ার আওয়াজ শোনা যায়। সবাই ভাবে মারিয়া হয়তো সুস্থ হয়ে গেছে। আমার দাদু তার হাতে একটি তাবিজ বেঁধে মারিয়ার ফাদারকে বলেন, এই তাবিজ যেদিন হাত থেকে খুলবে সেদিন আর কিছুই করার থাকবে না। এরপর মারিয়াকে চেয়ার থেকে খুলে বাসায় নিয়ে আসতে গেলে মারিয়া সবাইকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয় আর কোথায় যেন চলে যায়। আর সবার কানে বাজে ভাবে হাসার আওয়াজ শোনা যায়, কিন্তু হাসির আওয়াজটা কোথা থেকে আসছে সেটা কেউ বুঝতে পারছিল না। হঠাৎ আমার দাদুর পা কিছু একটাতে জড়িয়ে ধরে এবং কেটে যাওয়া অংশটা নখের আঁচড় দিয়ে কামড় বসিয়ে দিয়ে মাংস চিরে খেতে শুরু করে। আমার দাদু চিৎকার দেয় এবং সবাই মারিয়াকে ধরে আবার চেয়ারে বসাতে গেলে মারিয়া সবাইকে ধাক্কা দিয়ে ফেলে কোথায় যেন চলে যায়। এরপর থেকে মারিয়াকে আর কোনোদিন গ্রামে দেখা যায়নি। এরপর আমার দাদু আমার বাবাকে বলেন হাত চালান দিতে। হাত চালান কি সেটা একটু বলি। দোয়া ও কিছু নির্দিষ্ট কাজের মাধ্যমে মাটিতে হাত দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কোনো একটা ইনস্ট্রুমেন্ট খুঁজে বের করা, অর্থাৎ কোনো কিছু একটা পড়ে মন্ত্রতন্ত্র পড়ে এটা করা, কারণ যদি হাত চালানে মারিয়াকে পাওয়া যায়। আমার বাবা হাত চালান দিয়ে চার্চ থেকে একটু দূরে একটা জায়গায় অজ্ঞান হয়ে যায়। সেই জায়গা খুঁড়ে একটি মরা পাখি পাওয়া যায়। এরপর সেটিকে চার্চে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়, কিন্তু মারিয়াকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। লোকমুখে শোনা যায় যে কালো ঘোমটা দিয়ে মারিয়াকে মাঝে মাঝে নাকি গ্রামে দেখা যেত, কিন্তু সেটি মারিয়াই কিনা সে বিষয়ে কেউ। আমি ভেবেছিলাম খুব সহজ একটি কাজ, কিন্তু না, কাজটি এতটা সহজ নয়। মাঝে মাঝে এমন কিছু ঘটনা পাই, নিজেই ভাবি এই ঘটনা শুনতে এত দূর এলাম। আমাদের নিজেদেরও ঘটনা যাচাই বাছাই করে তারপর 1-2টা ঘটনা পাঠাবার উপযোগী বলে মনে হয়। আর 2 আগস্ট সাইমনের মুখ থেকে ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রথমবারের মতো ইমেল লিখছি, তাই যতটুকু পারি গুছিয়ে লেখার চেষ্টা করব। যদি বেশি অগোছালো হয় তাহলে আপনি আপনার ইচ্ছা মতো গুছিয়ে শেয়ার করবেন। বেশি কথা না বলে এবার ঘটনায় যাওয়া যাক। এর মাঝখানে আমি একটু বলতে চাই, না, আপনি যেভাবে লিখেছেন আমরা সেভাবেই আমাদের লিসেনারদের কাছে উপস্থাপন করতে চাই। আমরা এখানে হাত দিতে চাই না। আসলে মূল ঘটনাটি আমার বাবাকে কেন্দ্র করে। আমার বাবা একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। তার ছিল সুপারি ব্যবসা। অন্যান্য বিভাগ থেকে সুপারি নিয়ে আসে এবং পাইকারি দামে তিনি সেটা বিক্রি করেন। আস্তে আস্তে সবার থেকে তার ব্যবসা দিন দিন উন্নতি হতে থাকে। সেটা দেখে পাশের এক ব্যবসায়ী সহ্য করতে পারে না। তার উদ্দেশ্য ছিল কিভাবে আমার বাবাকে অবনতির দিকে নিয়ে আসা যায়। বাবা সৎভাবে ব্যবসা করতেন বলে সে অনেক গীবত এবং নানান ধরনের চেষ্টা করেও বাবার ব্যবসার কোনো ক্ষতি করতে পারেনি।
একটা সময় ওই ব্যবসায়ী আমার বাবার ওপর কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক করে। সেটা আমরা জানতে পারি বাবা মারা যাবার 11 দিন আগে। একদিন বাবা ট্রাক থেকে সুপারি আনলোড করতে করতে অনেক রাত করে ফেলেন। এমনিতেই বাবা প্রতিদিন রাত 11টার ভেতরেই বাসায় ফিরতেন, কিন্তু সেই দিন বাজার থেকে ফিরতে ফিরতে 1 ঘন্টার মতো পথ। আর বাজারে যেতে হলে প্রথমে একটি বিল, তারপর একটি কবরস্থান আর একটা শ্মশান ঘাট পার হতে হয়। গ্রামটি ছিল ঘন সবুজ চাদরে মোড়ানো। গাছপালা বেশি থাকার কারণে সন্ধ্যার আগেই মনে হতো যেন রাত নেমেছে। গ্রামে তখনও কেউ বিদ্যুতের কথা কল্পনাও করতে পারত না। রাস্তাঘাট মাটির ছিল। সন্ধ্যার পর কোনো পাখির ডাকও শোনা যেত না। পরিবারে তখন একমাত্র আমার দাদি ছিলেন। বাবা মা অনেক আগেই আমার জন্মের 6 বছরের মধ্যেই মারা গিয়েছিলেন। যুদ্ধের পূর্বে আমার পরিবারের ছোট চাচা চাচি তাদের 2 ছেলে নিয়ে ভারতে পাড়ি জমান। ঘটনা শুরু হয় একদিন আমি বাজারে গিয়ে বন্ধুদের সাথে যাত্রা দেখতে পাশের গ্রামে যাই। দেখতে দেখতে মধ্যরাত হয়ে যায়। বাড়িতে যাওয়ার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। যখন যাত্রা শেষ হয়, সবাই একসাথে বাজার পর্যন্ত আসার পর যে যার বাড়ির দিকে চলে যায়। তখন আমি একটা হ্যারিকেন হাতে নিয়ে বাড়ি ফিরব। তখনও আমার মনে কোনো ভয় কাজ করেনি। দাদার সাথে আগে অনেক জায়গায় যাত্রা দেখতে গিয়েছি, এই প্রথম একা গিয়েছিলাম। তখন মধ্যরাত, সে কথা মাথায় না রেখে আমাকে যেতে হবে এটা বেশি করে ভেবেছিলাম। তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এই পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি বা কোনো ভৌতিক চিন্তাও মাথায় আসেনি। বাজার পার হয়ে যখন বাড়ির রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম, আমি শ্মশানের কাছে চলে আসি। রাস্তার বাম পাশে শ্মশান ঘাট আর ডান পাশে একটা ছোট কুঁড়ে ঘর ছিল। সেখানে একজন ওঝা থাকতেন। তিনি আগে ওইখানে থাকতেন না, যুদ্ধের বছর থেকে এখানে এসেছেন। কোথা থেকে এসেছেন কেউ বলতে পারে না। শরীরের গঠন ছিল এতটাই চিকন যেন চামড়া হাড়ের সাথে মিশে গেছে। মানুষের সাথে তার তেমন কোনো যোগাযোগ ছিল না। দিনে কখনো ঘর থেকে বের হতেন না। বাইরে থেকে দেখা যেত ঘরের মেঝেতে চোখ বন্ধ করে বসে আছেন। তার ঘরেও কখনো দরজা লাগাতেন না। দরজা থেকে সরাসরি শ্মশানটা দেখা যেত। উনি সেদিকেই মুখ করে থাকতেন। জীবন অতিবাহিত করার জন্য কি খেতেন কেউ জানে না। গ্রামে আসার প্রথম দিকে সবাই তাকে নিয়ে মাতামাতি করলেও পরে তার কথা নিয়ে কেউ তেমন মাথা ঘামাতো না। দিনে ঘরে থাকলেও রাতে ঘরের সামনে বসতেন। আমি হ্যারিকেনের আলোতে দেখতাম যথারীতি ঘরের সামনে বসে আছেন, কিন্তু তার চোখ বন্ধ। আমি কখনো তার গলার স্বর শুনিনি, কিন্তু ওই দিন যখন আমি রাস্তা ধরে তার সামনে দিয়ে হাঁটছিলাম, হঠাৎ অনেক ভারী কণ্ঠে কেউ আমাকে বলল, সামনে যাস না, এখানে বসে থাক। আমি চমকে উঠেছিলাম তার কণ্ঠ শুনে। আমি জীবনে এত ভারী কণ্ঠস্বর শুনিনি, কিন্তু আমি পাত্তা না দিয়ে আর কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। তার কথা শোনার পর আমার সামনে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমি তারপরও গেলাম। আমি সামনে এগিয়ে শ্মশান পার হলাম। তখন রাস্তাটা ছিল সোজা বাড়ির দিকে, আর 2 পাশে জঙ্গলের মতো ঘন গাছপালা। তারপর মিনিট 2 হাঁটলাম। হঠাৎ মনে হলো আমি কিছু শব্দ শুনছি, কিন্তু সেগুলো মনে হচ্ছে খুব চাপা গলায় 3 থেকে 4 জন মানুষ একসাথে বলছে, চলে আয়, আয়, আর একটু সামনে আয়। আমি কখনো জীবনে ভয় অনুভব না করলেও ওই দিন প্রথম আমি ভয়ে কেঁপে উঠলাম। তারপর কেউ যেন পেছন থেকে আমার কানের কাছে এসে চাপা কণ্ঠে বলছে, চলে আয়, আয়, আর একটু সামনে আয়। ধীরে ধীরে আওয়াজ মিলিয়ে যাচ্ছে। আবার শুনছি, চলে আয়, আয়, আর একটু সামনে আয়। এইবার সামনে যাব নাকি পেছনে যাব বুঝতে পারলাম না, ভয় করছে। এই বুঝি সামনে কেউ ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে, অথবা পেছন থেকে কেউ গলা টিপে ধরবে। আমি ভয়ে ভয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। হঠাৎ সামনে মনে হলো মানুষের মতো কেউ একজন দাঁড়িয়ে। আমি ভয়ে কেঁপে উঠলাম। আমার শির দ্বারা দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। খেয়াল করলাম আমার হাত কাঁপছে। তবুও সাহস দেখিয়ে আমি হ্যারিকেনটা একটু উঁচু করে দেখার চেষ্টা করলাম। দেখি সামনে এক বৃদ্ধ লোক দাসাটা রাহুলের সাথে এসেছে। আমি আজ সন্ধ্যায় ইনশাল্লাহ মাগরিবের নামাজ আদায় করে এই বাড়ি বন্ধ করে দেব। তারপরে এই সমস্যাগুলো আর হবে না। তবে রাহুলের ওপর কিন্তু কালো ছায়া থেকেই যাবে।
ভীষণ বিপদ। এখন তার সঙ্গে কথা না বলা পর্যন্ত সমস্যার উৎস বুঝতে পারছি না। তবে এটুকু নিশ্চিত, এক ভয়ঙ্কর পিশাচ জিন রাহুলের পেছনে লেগেছে এবং তার পিছু পিছু তোমাদের বাড়িতে ঢুকেছে। এই বলে সাব্বিরজি থামেন। এরপর সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের দেয়া তাবিজ দুটি খালামণিকে দেন। একটি নিজেকে ধারণ করতে বলেন, অপরটি দোয়া পড়ে রায়হানের হাতে বেঁধে দিতে বলেন। জোহরের নামাজ আদায় করে তাবিজ বাহুতে বেঁধে রায়হান বাজারে যায় সাব্বিরজির দেয়া লিস্টের সামগ্রী আনতে। সেগুলি হলো যথাক্রমে 4টি শিশি, 4টি পেরেক, তিলের তেল। বাকি সামগ্রী সাব্বিরজি নিজেই সঙ্গে নিয়ে এসেছেন। বর্ধমানে আসার পূর্বে সাব্বিরজির সাথে জিয়াউদ্দিন সাহেবের ঠিক কি কথা হয়েছে, এখন আসে সেই প্রসঙ্গে। বর্ধমানে আসার আগে রাতে সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করেন এবং তিনি এই সামগ্রীর লিস্ট দিয়েছিলেন। এখন আসি কি কথা হয়েছিল। আসলে আগের দিন খালামণির ফোন রাখার পর সাব্বিরজি কিছুটা দুশ্চিন্তায় পড়ে যান। কর্মস্থল থেকে ফিরে সন্ধ্যায় জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করতে করতে ওনার চোখ লেগে যায়। স্বপ্নে দেখেন একটি ছেলে খালামণির বাসায় প্রবেশ করল। চেহারা অস্পষ্ট ছিল, তবে তার পেছনে একটি বিভৎস কুৎসিত দেখতে অবয়বও প্রবেশ করছে। ঠিক পরম মুহূর্তে ঘরটি কালো ধোঁয়ায় ভরে যায় এবং ধোঁয়া কাটার সঙ্গে সঙ্গে যে দৃশ্যটি তিনি দেখেন তা দেখে তিনি আতঙ্কে আঁতকে ওঠেন। সাব্বিরজি দেখেন এই ছেলেটি গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং খালামণি ও রায়হান বিভৎস কাটাছেঁড়া অবস্থায় ঘরের সিলিং থেকে ঝুলে আছে। সাব্বিরজি চিৎকার করে চোখ খুলতেই দেখেন সামনে জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে। তিনি উদ্ভ্রান্তের মতো জিয়াউদ্দিন সাহেবের দিকে তাকান। জিয়াউদ্দিন সাহেব তাকে শান্ত হতে বলে অদৃশ্য হন এবং কয়েক মিনিট পর পুনরায় ফিরে এসে সাব্বিরজিকে বলেন, সাব্বির, তুমি যা স্বপ্নে দেখেছ তা কেবলই ভবিষ্যৎ বিপদের পূর্বাভাস এবং মায়ার খেলা। সমস্যাটা তোমার খালামণির বাড়িতে নয়, বা কেউ তাদের ওপরে কোনো কালো জাদু বা কোনো কিছু করেনি। সমস্যাটা নিজে থেকেই হেঁটে এসেছে তোমার খালামণির বাড়িতে। এই মুহূর্তে দিন 10 হলো তোমার খালাতো ভাইয়ের বন্ধু রাহুল নামে একটি ছেলে তাদের বাড়িতে এসেছে। সমস্যাটা তার সঙ্গে বাসায় ঢুকেছে। শয়তান পিশাচ কোনো কিছু রেয়াত করে না, সামনে যাকেই পায় তারই অনিষ্ট করে। তাই বেশি দিন সেই বাড়িতে থাকলে শয়তান তোমার খালামণি ও তোমার খালাতো ভাইয়ের অনিষ্ট করবে। আমাদের শীঘ্রই বাড়িটাকে বন্ধ করতে হবে। তবে শয়তানের উৎপত্তি কোথায়, কেনই বা সে রাহুলের পেছনে পড়েছে তা কিছুই বুঝতে পারছি না। আপাতত তুমি কালকে গিয়ে বাসাটি বন্ধ করবে। মাগরিবের আজানের পর সূরা পাঠ করে 4টি শিশির ভেতর 4টি পেরেক, তিলের তেল ও আমি মদিনার আতর দিচ্ছি তা মিশিয়ে শিশি বন্ধ করে 4 কোণায় পুঁতে দেবে এবং সমগ্র বাড়িতে আবে জমজমের পানি ছিটিয়ে দেবে। এছাড়া আমি 2টো তাবিজ দিচ্ছি যা তোমার খালামণি এবং খালাতো ভাইকে পড়তে বলো। যতক্ষণ না রাহুলের ওপর থেকে সমস্যা কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন তাবিজগুলো আমাদের শরীরে থাকে। শয়তানটা যেহেতু একবার নজর দিয়েছে, তাই ওদের অনিষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তুমি আগামীকাল গিয়ে রাহুলের কাছ থেকে সমস্ত বিষয়টি জানার চেষ্টা করো। আর আমার মনে হয় রাহুল কিছু একটা লুকিয়েছে রায়হানের কাছে। এই বলে জিয়াউদ্দিন সাহেব সালাম জানিয়ে অদৃশ্য হন। বেলা 1টা নাগাদ রায়হান সব জিনিসপত্র নিয়ে সাব্বিরজির হাতে দেয়। রাহুল তখনও আসেনি, ওর দুপুরে ফেরার কথা। তবে রাহুল আসার আগে সাব্বিরজি রায়হান ও খালামণিকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেন হুট করে রাহুলকে কোনো কিছু জিজ্ঞেস যেন না করে। উনি মাগরিবের পর বাড়ি বন্ধ করে তারপরে রাহুলকে নিয়ে বসবেন। যেহেতু শয়তানটা রাহুলের সঙ্গে এসেছে, তাই তাকে বাড়ি বন্ধ করার আগে জিজ্ঞেস করতে গেলে সে সজাগ হয়ে যাবে। আগেই বলেছি, সাব্বিরজির খালামণির বাড়িতে রান্না করা সম্ভব হচ্ছিল না। বাইরে থেকে খাবার আনিয়ে কোনো রকমে তারা খাচ্ছিল। 1:45 নাগাদ খালামণিদের এক পরিচিত হোটেল থেকে খাবার ডেলিভারি এলে রায়হান উঠে খাবার আনতে যাবে। সাব্বিরজি তাকে বাধা দিয়ে বলেন, তুই বস, আমি নিয়ে আসছি। আসলে উনি জানতেন শয়তানটা আশেপাশে আছে, খাবারটা হয়তো নষ্ট করতে পারে। সাব্বিরজি গিয়ে ডেলিভারির প্যাকেটটা নিয়ে ডাইনিংয়ে এনে রাখলেন। তারা সবাই রাহুলের জন্য অপেক্ষা করছিলেন। যথারীতি 2:15টায় রাহুল আসে। প্রথমে সাব্বিরজিকে দেখে কিছুটা অবাক হন। পরে রায়হান
তাকে সমস্ত বিষয় বুঝিয়ে বলে। এরপর তারা একসঙ্গে মিলে খাবার খায়। খালামণি রায়হান দুজনে চাপা উত্তেজনার মধ্যে ছিল, সময় যেন গড়াতে চায় না। এরই মাঝে আরো বেশ কয়েক জোড়া পাখি ঝপঝপ করে আম পড়ার মতো উঠোনে মরে পড়েছে। পরিচারিকা ভয়ে ভয়ে সেগুলো সাফ করছে। সন্ধ্যা হয়। মাগরিবের নামাজ শেষ করে সাব্বিরজি যথারীতি পরিকল্পনা মাফিক আবে জমজমের পানি বাস্তুর চারিদিকে ছড়াতে যাবেন। ঠিক সেই সময় আকাশ কাঁপিয়ে তুমুল ঝড় ওঠে। ঝড়ের গতি এতটাই বেশি ছিল যে বাইরে দাঁড়ানো যাচ্ছিল না। হাতের তসবিটা আগুনের মতো গরম হয়ে উঠছিল। বাতাসের গতিতে আবে জমজমের পানির বোতলটা ছিটকে গিয়ে উঠোনে পড়ে, মাটিতে মিশে যায়। সঙ্গে সঙ্গে দোতলার কার্নিশ থেকে একটি কালো বিভৎস অবয়ব হেসে ওঠে। চোখগুলো দাও দাও করে জ্বলছিল, শরীর থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছিল। সেই অবয়বটি সাব্বিরজি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছিল না। সেই মুহূর্তে সাব্বিরজির মাথা গরম হয়ে যায়। উনি সূরা ইখলাস পাঠ করে তসবিহ উঁচিয়ে চেঁচিয়ে উঠতে যাবেন। ঠিক সেই সময় পাড়ার গলিটা পেরিয়ে ডান দিকে মেইন রাস্তায় উঠবেন। ঠিক সেই সময় হাত 25 দূরে কেউ যেন রাহুলকে ডাক দিল। হাত 20-25 দূরে হলেও জটাধারী লোকটিকে সাব্বিরজির কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল। কোথায় যেন তিনি দেখেছেন, কিন্তু ঠিক বুঝে ওঠার আগেই রাহুল বলে, ওনাদের গুরুদেব। কাছে গিয়ে পরিচয় করাতে সাব্বিরজি চমকে ওঠেন। মনে পড়ে যায় তিনি বলতে যাবেন, তার আগে গম্ভীর স্বরে সেই গুরুদেব বলে ওঠেন, এখন না, আমি রাহুলকে নিয়ে মন্দিরে যাচ্ছি, বিকেলে আপনাদের বাড়ি গিয়ে কথা হবে। আরো কিছু বলার আগেই রাশভারী লোকটা রাহুলের হাত ধরে ওখান থেকে নিয়ে চলে যায়। রাহুলও কিছু বলতে পারে না। সাব্বিরজির কেমন একটা অস্বস্তি হচ্ছিল। জিয়াউদ্দিন সাহেব ঠিক করে সমস্যাটা সামলাতে পারছেন না। কি করে এই সমস্যার সমাধান হবে তিনি নিজেও বুঝতে পারছিলেন না। উল্টো দিকে হাঁটতে হাঁটতে মনে হলো সাব্বিরজি একবার ঘুরে রাহুলের দিকে তাকাবেন, এবং সেটা তিনি করতেই দেখেন ওই বয়স্ক গুরুদেবও সেই মুহূর্তে তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। সেই চাহনিতে কেমন একটা অস্বস্তি ছিল। রাস্তায় তেমন কিছু কথা হয়নি রায়হানের সঙ্গে। তারা বাড়ি ফিরে আসেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সাব্বিরজি পায়চারি করছিলেন। মন কিছুতেই শান্ত হচ্ছিল না। রাহুল ফোন ধরছে না, কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে খালামণির বাসায় ফিরে সাব্বিরজি বার কয়েক জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করেছেন, কিন্তু তিনিও সেই মুহূর্তে আসছিলেন না। বিকেলে কলিং বেলটা বাজতেই সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে দরজার দিকে তাকান। দেখেন সকালে সেই জটাধারী বয়স্ক রক্তাম্বর পাঞ্জাবি ধারণকারী ব্যক্তিটি দাঁড়িয়ে। নমস্কার জানিয়ে ভেতরে আসার অনুমতি চাইতে সাব্বিরজি আপ্যায়ন করে ওনাকে ভেতরে নিয়ে আসেন, কিন্তু মনটা তখনও উদ্বিগ্ন হয়ে আছে। রাহুল নেই। বয়স্ক মানুষটি কিছু বলে ওঠার আগেই সাব্বিরজি জিজ্ঞেস করেন, রাহুল কোথায়? প্রশ্ন শুনে জটাধারী আচার্য মশাই কৌতূহলী ও উদ্বিগ্ন স্বরে বলে ওঠেন, সে কি, রাহুল তো আমাকে বিকেলে এই বাড়িতেই আসতে বলেছিল, সেই মতো ঠিকানাও দিয়েছিল। রাহুল কোথায়? আচার্য মহাশয়ের কথা শুনে সাব্বিরজির সঙ্গে সঙ্গে উঠে পড়েন এবং কেউ কিছু বলার আগেই বলেন যে ওনার সঙ্গে যেতে রাহুলের বাড়িতে যেতে হবে, হাতে সময় নেই, পথে যাওয়ার সময় সমস্ত কিছু খুলে বলবেন। সেই মতো তারা বেরিয়ে পড়েন। পথে যেতে যেতে আচার্য মশাইকে সকালের সমস্ত ঘটনা খুলে বলেন সাব্বিরজি। আচার্য মশাই বলেন, আমি সমস্যার উৎস খুঁজে পেয়েছি, এখন সমাধানের পদ্ধতি পরিকল্পনা করা বাকি, কিন্তু তার আগে রাহুলকে খুঁজে বের করতে হবে। শয়তান পিশাচের মায়া যখন তার বংশের ওপর, তখন রাহুলকে শয়তানটা তুলে নিয়ে গিয়ে তাদের বাড়িতেই কোথাও রেখেছে। দেরি না করে সোজা রাহুলের বাড়িতে পৌঁছান তারা। তখন সন্ধ্যা হয়ে এসেছে। রাস্তাঘাটে ল্যাম্পপোস্টের লাইট, আশেপাশে বাড়ির লাইট জ্বললেও রাহুলদের বাড়িতে কোনো লাইট ছিল না। যেন মৃত্যুপুরীর মতো দেখাচ্ছিল বাড়িটাকে। রেলিংয়ের গেটটা খুলে ভেতরে ঢুকতেই তারা দেখেন ছাদ থেকে রাহুলের আর্তনাদ ভেসে আসছে। সঙ্গে সঙ্গে সাব্বিরজি ছুটে ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করতেই একটি অদ্ভুত জিনিস সবার চোখে পড়ে। ড্রয়িং রুমে রক্ত দিয়ে গোলাকার গণ্ডি এবং তার ভেতরে তারা চিহ্ন আঁকা দেখে আচার্য মশাই চেঁচিয়ে ওঠেন, হায় ঈশ্বর, এ তো মৃত্যু চক্র। আর দেরি না করে সবাই ছুটে যান ছাদে। গিয়ে দেখে রাহুল দেয়ালের মধ্যে সেঁটে আছে ঝুলন্ত অবস্থায়, যেন মনে হচ্ছে কেউ তাকে দেয়ালে টাঙিয়ে দিয়েছে। ওরা ছাদে পৌঁছানোর সাথে সাথেই সাব্বিরজি মদিনার আতর তার উপর ছিটিয়ে দেন। সঙ্গে সঙ্গে রাহুল সকালের সেই ফটো ফ্রেমের মতোই দেয়াল থেকে খসে পড়ে মেঝেতে, এবং তার ভেতর থেকে একটি কালো ধোঁয়ার মতো কিছু একটা মিলিয়ে যায় অন্ধকারে।
আচার্য মশাই সমানে মন্ত্র পড়ে যাচ্ছিলেন। এরপর রাহুলকে ধরাধরি করে সবাই খালামণির বাড়ি নিয়ে আসে। রাত 9:15 নাগাদ রাহুলের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে রাহুল আতঙ্কে কাঁপতে কাঁপতে বলে, গুরুদেব, আমাকে ডেকে নিয়ে বাড়ির সীমানায় ঢোকার পর আমার আর কিছু মনে ছিল না। জ্ঞান ফিরতে দেখে আমি শূন্যে দেয়ালে ঝুলে আছি। কাকারূপী পচা গলা অবয়বটা বিদঘুটি টাইপের হাসি দিচ্ছিল আর বলে বেড়াচ্ছিল, আজ নাকি আমার শেষ দিন। আমি সেটা শুনে আর্তনাদ করে উঠি। তারপর তোমরা উপরে আসো। সাব্বিজি শুনে চিন্তায় পড়ে যান। কি করে এর সুরাহা করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। সেই সময় রাহুলের গুরুদেব আচার্য মশাই বলেন, কে এই শয়তানকে পাঠিয়েছে তা আমি বের করতে পেরেছি, সে বিষয়ে পরে বলছি। এখন এই শয়তানটাকে কিভাবে শেষ করব সেটা ভাবা দরকার। সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এই শয়তানটাকে পাঠিয়েছে বা যার নির্দেশে এই শয়তানটি এসেছে তারা আর এই পৃথিবীতে নেই। তাই শয়তানটাকে মুক্ত করা বা সেই মৃত্যুগণ্ডির ফাঁদ থেকে মুক্ত করার পদ্ধতিও বেশ জটিল। আমাকে তারাপীঠ গিয়ে একটি বিশেষ যজ্ঞানুষ্ঠান করতে হবে, তবে আমি একা পেরে উঠতে পারবো না। সাব্বির, আপনাকেও এই বিষয়ে আমাকে সাহায্য করতে হবে। ততক্ষণে আর এক দফা চা সরবরাহ করা হয়ে গেছে। চায়ে চুমুক দিয়ে সাব্বিরজি আচার্য মশাইকে গত রাতের স্বপ্নের কথা বলতে যাবেন, তার আগে আচার্য মশাই বলে উঠলেন, দেখুন সাব্বির, পরমেশ্বর এক ও অদ্বৈতম। তিনি আপনার মহান আল্লাহ, আমার ঈশ্বর। আপনি যেরকম তার উপাসনা করেন, আমিও দীর্ঘ 50 বছর ধরে বারান্দায় ইতস্ততভাবে পায়চারি করছিলেন। ঠিক সেই সময় জিয়াউদ্দিন সাহেব হাজির হন এবং গম্ভীর স্বরে বলেন, আচার্য মশাই যা বলেছেন তার সবই ঠিক। যে বা যারা এই শয়তানকে জাগ্রত করেছে তারা নিজেরাই এই পৃথিবীতে নেই। তাই শয়তানকে থামানোর জন্য পদ্ধতিটা খুবই কষ্টকর। সেই জন্যই আমি কোনো সুরাহা খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু এই শয়তান পিশাচ বিধর্মী, তাই আমারও সঠিক পদ্ধতি জানা ছিল না। আচার্য মশাই যা বলেছেন আমাদের সেভাবেই অগ্রসর হওয়া দরকার। রাহুলের কাকিমা ও তার মেয়েকে আমার জিনের দল পাহারা দিয়ে সুরক্ষিত রাখবে। তোমার খালামণির বাসাতেও আমার একদল জিন থাকবে পাহারায়। তাতে এদিকেও কোনো সমস্যার সৃষ্টি যেন না হয় সে ব্যাপারটাও ঠিক থাকবে। আচার্য মশাই যখন যজ্ঞে বসবেন তুমি সেই এলাকার চারিদিকে থেকো এবং কোনোভাবেই রাহুলের হাতটা ছাড়বে না। যজ্ঞের সময় হয়তো শয়তানটা কোনো রকমে রাহুলকে টানার চেষ্টা করতে পারে, আমিও থাকবো সেখানে। এই বলে জিয়াউদ্দিন সাহেব চলে যান। পরদিন সকালে যথারীতি সবাই প্রস্তুত হন। রায়হান যেতে চাইছিল, কিন্তু সাব্বিরজি তাকে মানা করেন, খালামণির সাথে থাকতে বলেন। আচার্য মশাই রাহুল ও সাব্বিরজি বারান্দায় আসতে দেখে জিয়াউদ্দিন সাহেব এবং তার দলবল হাজির। একদল খালামণির বাসায় পাহারা থাকবে। আমরা আগেই বলেছি কে কোথায় থাকবে। আচার্য মশাই জিয়াউদ্দিন সাহেব বা তার সাগরেদদের সচক্ষে দেখতে না পেলেও তার ভাষ্যমতে উনি বেশ কয়েকটি আলোর বিন্দু অনুভব করেছিলেন। উনি সাব্বিরজিকে বলেন, সাব্বির, আপনার সঙ্গে থাকা সেই জিনটিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাবেন। চলুন বেরোনো যাক। আচার্য মশাই বলেছিলেন বোলপুর হয়ে যাওয়াটা সমস্যার হতে পারে, তাই কাটোয়ার রাস্তা দিয়ে খাড়গ্রাম হয়ে তারাপীঠের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয়। সুন্দরপুর পৌঁছাতে বেলা 2টোর মতো বেজে যায়। আচার্য মশাই বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। সন্ধ্যার মধ্যে তারাপীঠ পৌঁছাতে না পারলে শেষ প্রহরের আগে পুজো শেষ করা যাবে না। তাই সুন্দরপুরেই একটা ধাবাতে তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েন। আচার্য মশাই কিছু খেলেন না। আসলে যজ্ঞে বসার জন্য তিনি নির্জলা উপবাসে ছিলেন। মিনিট 10 যেতে না যেতেই ময়ূরাক্ষী নদীর ব্রিজটা ক্রস করার পর হঠাৎই আকাশ বাতাস কাঁপিয়ে তুমুল ঝড় ওঠে। সন্দেহ হতে থাকে স্বপ্ন কি তাহলে সত্যি হতে যাচ্ছে। কিন্তু স্বপ্নে যে নদীর ওপরে এবং রাত্রেবেলার ঘটনাটি ঘটেছিল, এখন তো ভর দুপুর। আচার্য মশাই গম্ভীর স্বরে বলেন, যাই হয়ে যাক সাব্বির, গাড়ি থামাবেন না। আপনার সন্দেহ ঠিক, শয়তানটা পিছু নিয়েছে। প্রচন্ড ঝড় বৃষ্টিতে কোন রকমে গাড়ি এগিয়ে যাচ্ছিল। আচমকায় রাস্তার ধারের প্রকাণ্ড একটা বট গাছের ডাল মরমর করে প্রায় গাড়ির উপরেই ভেঙে পড়ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে গাছটা অর্ধেকটা ঝুঁকে আটকে যায়। আচার্য মশাই বা রাহুল কেউ না দেখলেও সাব্বিরজি দেখতে পাচ্ছিলেন জিয়াউদ্দিন সাহেব তার শক্তি দিয়ে ডালটাকে আটকে রেখেছেন। উনি সাব্বিরজিকে ইশারায় বলতে থাকেন গাড়ি নিয়ে এগিয়ে যাবার জন্য। তারাপীঠ পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে আসে। সত্যি স্পষ্ট এই দৃশ্যগুলো দেখতে পাই, কিন্তু আমার একার পক্ষে এই যজ্ঞানুষ্ঠান সম্পন্ন করা সম্ভব ছিল না। আর তখনই রাহুলের মুখে আপনার কথা শুনি।
যে কিভাবে সাময়িকের জন্য হলেও শয়তানটাকে আপনি শায়েস্তা করেছেন। আমাদের ধর্ম হয়তো আলাদা হতে পারে, কিন্তু মানব ধর্ম তো এক। আর যে যে ধর্মেই হোক না কেন, এই সমস্ত শয়তান জিন পিশাচের সাথে লড়তে আমাদের কোনো বাধা নেই। আমি যজ্ঞে বসলে শয়তানটা বাধা দিতে আসবেই। দেখবেন সাব্বির, শেষ প্রহরের আগে শয়তানটা যেন কোনোভাবেই এই গণ্ডির মধ্যে প্রবেশ করতে না পারে। এরপর আচার্য মশাই গোলাকার গণ্ডির ভেতর নির্দিষ্ট স্থানে বসে যজ্ঞানুষ্ঠান শুরু করেন। এদিকে রাহুল বংশের রক্তের ব্যাপারটা শুনে ভীষণ চিন্তা করছিল। আচার্য মশাই তাকে আশ্বস্ত করে বলেন রাহুলকে আরেকটি গণ্ডির মধ্যে দাঁড় করিয়ে দিতে, এবং রাহুল যেন কোনোভাবে এই গণ্ডি থেকে বের না হয়। বিশ্বাস অবিশ্বাস সবই মহান আল্লাহর ওপর। হয়তো এটা অন্য ধর্মের কোনো একটা অনুষ্ঠান, তবু সাব্বিরজি তার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবেন। জিয়াউদ্দিন সাহেব বলেছেন এটি কোনো শক্তিশালী হিন্দু জিন, তাই সাব্বিরজি আচার্য মশাইয়ের ওপর ভরসা করে ওনার নির্দেশ মতো যজ্ঞানুষ্ঠান এরিয়ার বাইরে থাকবেন। তখন গভীর রাত হতে শুরু করেছে। যজ্ঞে অহরহ আহুতি ও মন্ত্রপাঠ চারিদিকের পরিবেশটা মুখরিত করে তুলছিল। অন্যদিকে সাব্বিরজি তার মতন দোয়া দুরূদ পাঠ করতে থাকেন। পরিত্যক্ত শ্মশানের পরিবেশটা কেমন একটা মায়ায় আবদ্ধ হয়ে যায়। খানিক বাদে হঠাৎই অন্ধকারে যেন শূন্য থেকে আতপোড়া চিতার চালাকাঠ উড়ে এসে যজ্ঞের দিকে লক্ষ্য করে পড়ে। কিন্তু আচার্য মশাই সহ উপস্থিত সবাই দেখেন অদ্ভুতভাবে কাঠটা গণ্ডির বাইরেই আটকে রয়েছে। জিয়াউদ্দিন সাহেব এবার সাব্বিরজিকে জানান রাহুলের বোলপুরের বাড়ি এসে। এদিকে সাব্বিরজি আচার্য মশাইকে গিয়ে বলেন যে জিয়াউদ্দিন সাহেব বোলপুরের এবং বর্ধমানের বাড়ি বন্ধ করে দিয়েছেন, ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপর আচার্য মশাইয়ের কাছে অনুমতি চেয়ে পাশের পুকুর থেকে উঁচু করে সাব্বিরজি ও জিয়াউদ্দিন সাহেব ফজরের নামাজ আদায় করেন। নামাজ আদায় করে এসে তারা যতক্ষণে গাড়ি স্টার্ট দিলেন ততক্ষণে পূবের আকাশ রক্তিম আভায় পরিপূর্ণ। পথে আসতে আসতে আচার্য মশাই বলেন নিকৃষ্ট কালো জাদুর মাধ্যমে বোতলে বন্দি করে এই শয়তান বেতাল পিশাচকে প্রেরণ করেছিল রাহুলেরই আপন কাকা। আসলে 2 বছর আগে যখন সম্পত্তির একতরফা অংশ রাহুলের কাছে চলে যায়, তখন ওর কাকা রাগে ফেটে পড়ে এবং সম্পূর্ণ সম্পত্তি নিজে ভোগ করার লালসায় একজন অঘরী তান্ত্রিকের সাহায্য নিয়ে এই নিকৃষ্ট বোতল পিশাচটাকে রাহুলের বিরুদ্ধে প্রেরণ করে। কিন্তু শর্ত মাফিক সময় মতো কোনো 5 বছরের বাচ্চা শিশুকে বলি দিতে পারেনি বলে সেই পিশাচ উল্টে খেপে গিয়ে রাহুলের কাকার ওপর আক্রমণ চালায়। তারপর সেই অবয়ব টিয়াকে ভয় দেখিয়ে শেষ করে এবং পরে রিয়াকেও শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। শয়তানটা একে একে রাহুলের বংশকে নির্বংশ করে দিতে চাইছিল। কিন্তু সাব্বির, আপনি এবং আপনার সঙ্গী সময় মতো এদের সাহায্য করার ফলে ঈশ্বরের কৃপায় সমস্ত বিষয়টা আমরা জানতে পারি। আপনাদের সাহায্যে আজ এই শয়তানকে শেষ করতে পেরেছি। এখন রাহুলের উপরে আর কোনো খারাপ নজর নেই। এই বলে আচার্য মশাই থামলে সাব্বিরজি বলেন শয়তান যতই তার মায়া প্রভাব বিস্তার করুক না কেন, মহান আল্লাহর কৃপায় একদিন তা সমূলে নির্মল হবেই। এরপর বর্ধমানে পৌঁছে খালামণিকে সমস্ত ঘটনা খুলে বলেন সাব্বিরজি। সবার কাছ থেকে বিদায় নিয়ে রাহুল ও আচার্য মশাই রাহুলদের বর্ধমানের বাড়িতে চলে যায়। রাত্রিটা সেখানে থেকে সাব্বিরজি পরের দিন কলকাতায় ফিরে আসেন।